জনগণের মধ্যে এক ধরনের ভীতি এখনো রয়ে গিয়েছে, কারণ পুলিশের যে পারফরমেন্স তার বিশাল পরিবর্তন হয় নাই। এখনো আমরা বিভিন্ন পর্যায়ে দেখতে পাই, আমরা যেহেতু এই প্রফেশনের সাথে জড়িত, আইন পেশায় আছি, যে মানুষ থানায় গিয়ে একটা মামলা করতেও অনেক ধরনের বাধার সম্মুখীন হয়। তো আপনি দেখেন যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই পরিবর্তনের কথা বলি, এটা কিন্তু শুধুমাত্র আপনার যে দেশে গুম খুন হচ্ছে না এটা দিয়ে নিরূপণ করা সম্ভব না। একজন নাগরিক নিজেকে কতটা নিরাপদ বোধ করে এর মধ্য দিয়ে কিন্তু আমরা বহিঃপ্রকাশ দেখতে পাই। আমি এর সাথে একটা ঘটনা টানবো, আমি আপনার প্রশ্নের প্রসঙ্গে আসছি। রামিসা ধর্ষণ কাণ্ডে যেভাবে রাষ্ট্র সরব হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন, দ্রুত বিচার কার্য সম্পন্ন হয়েছে, প্রত্যেকটি ধর্ষণের ঘটনায় কি এটি ঘটছে? বা তারপরও আসেন যে যে মারামারি, ছোটোখাটো বিভিন্ন ধরনের অপহরণের ঘটনা ঘটছে, আমরা 100 দিনের একটা পরিসংখ্যানও দেখতে পেয়েছি। সেখানে গুণ খুন অপহরণ বিভিন্ন ধরনের অপরাধের বিবরণ দেওয়া হচ্ছে। তো আমরা যদি গ্রাফ দেখি বা টিআইবি যে রিপোর্টটি প্রকাশ করেছে সেই রিপোর্টটিও দেখি বা ইন্ডিপেন্ডেন্ট অনেক জরিপ দেখি, আমরা কিন্তু সেই জনপ্রত্যাশার পূরণের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। বরঞ্চ অনেক জায়গায় জনরোষ দেখা যাচ্ছে। জাতীয় সংসদেও যেমন ডিবেটটি হচ্ছে, বাইরেও হচ্ছে, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দপ্তরের কাজ সঠিকভাবে না করে তিনি অনেক সময় সংবিধান বিশেষজ্ঞের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, অনেক সময় অর্থনীতি বিষয়ে আলোকপাত করছেন, ইসলামিক ব্যাংক এই দখল বেদখলের ব্যাপারে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন, অথচ তার দপ্তর এবং পুলিশ বাহিনী ল এনফোর্সমেন্ট যারা করে তাদের কৃতিত্বের জায়গা আমরা দেখছি না। বরঞ্চ এখনও সিলেক্টিভ জাস্টিস এবং সিলেক্টিভ এনফোর্সমেন্টের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। যেই ঘটনাটা আপনার ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনায় আসে, সেই ক্ষেত্রে দেখছি দ্রুত রিমেডি পাচ্ছে। কিন্তু ধরেন কুড়িগ্রামের একটি ঘটনা, একেবারে সুদূর কক্সবাজারের একটি ঘটনা, আরও ডিফারেন্ট জায়গার ঘটনা, তো নাগরিকরা কিন্তু অনেক নিরাপদ বোধ করছে না। অথচ এই গণ অভ্যুত্থানের মানুষের আকাঙ্ক্ষায় ছিল একটা নিরাপদ রাষ্ট্র, যেখানে প্রত্যেক নাগরিক তার নিজের মালিকানা ফিল করবে এবং রাষ্ট্রের কাছে নিরাপদ বোধ করবে। কিন্তু আমরা যেই অবস্থা দেখছি, আপনি মব কালচারের কথা বলছিলেন, এগুলো 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 তৈরি হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো সাইকোলজি আছে। দেখেন, যখন দেখা যায় যে একটা সংঘবদ্ধ গ্রুপ চক্র তার রাজনৈতিক আশ্রয় বা অন্য কোনো আশ্রয় থাকলে যে সে এই অপরাধ করে পার পেয়ে যায়, তারপরে কিন্তু অনেক বেশি উৎসাহী হয়। তো আমরা সিগনিফিকেন্টলি পুলিশিংকে অনেক বেশি ডেভেলপ করতে দেখি নাই। এটা আমি এই 100 দিনের সরকারকে দোষারোপ করছি না, তবে জনগণকে ওই আস্থায় ফেরাতে হবে যে পুলিশ খুবই স্মার্টলি কাজ করছে, কিছু প্রিভেন্টিভ মেজার নিচ্ছে। যেমন কিশোর গ্যাংগুলো কিন্তু অনেক বেশি চিহ্নিত, কিন্তু আমরা কি দেখতে পাই চুরি ছিনতাই সিগনিফিকেন্টলি কমছে না। আমাদের গাজীপুরের টঙ্গীতে আপনারা জানেন যে বিআরটি একটা প্রজেক্ট আছে, বাস র্যাপিড ট্রানজিট, উপরে দিনে দুপুরবেলা ছিনতাইয়ের ঘটনা ঘটলো। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেলাম যে রাউজানে একটি ঘটনা ঘটেছে, যুবদলের একজনকে গুলি করা হয়েছে। খুলনা ঘটনা আমরা দেখলাম যে নামাজরত অবস্থায় সেখানে কোপানো হয়েছে। এই যে ঘটনা, আমরা কিন্তু বিদেশের অনেক ঘটনা দেখি যে একটা আপনার ধরেন বন্দুকের গুলি হলে পরে নিউ ইয়র্ক থেকে, বা আমরা নিউজিল্যান্ডের কোনো ঘটনা, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসে, দেশে অনেক বেশি আলোচনা হয়। তো আমাদের নাগরিকরা এত বেশি আপনার হচ্ছেন কপাল পরা যে এগুলো আমাদের একটা পরিসংখ্যানের মধ্যে ঢুকে যায়। আমাদের দেশে আমরা স্থিতিশীলতা কখন বলি, যে যে দেশে একটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, যখন বিরোধী দলের উপর সরকারি দল দমন পীড়ন করছে না। কিন্তু নাগরিকদের নিরাপত্তার জায়গা কোনটা? নাগরিকরা প্রতিনিয়ত এই খুন খারাপির শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, একেবারে শিশু বয়সী মেয়েরা। এটা কিন্তু যে রামিসের ঘটনা না, এই ঘটনার মধ্য দিয়ে আমরা বিশাল একটা পরিসংখ্যান দেখতে পেলাম যে কি পরিমাণ ভালনারেবল। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে। এই যে সাইলেন্টলি বিরাট ধরনের ক্রাইম, এটি অ্যাড্রেস করার মতো কোনো অবস্থাও নেই। আমাদের যে আপনার ধরেন এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যে বিচার বিভিন্ন আইন রয়েছে, সেখানে কিন্তু এই বলাৎকারে কোনো শাস্তিও দেওয়া যাচ্ছে না। মাদকের ব্যাপারটি আলোচনায় এসছে, দেখেন মাদকের সাথে বেকারত্বে বিরাট ধরনের একটা যোগ রয়েছে, বিশাল সংখ্যক বেকার রয়েছে। এই সরকারের বড় ধরনের প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থান তৈরি করা। তো অবস্থা দৃষ্টিতে আমরা যেটি দেখছি যে অর্থনীতি অনেকটা নড়বড়ে, যদিও 9 লক্ষ কোটি টাকার বেশি বাজেট দেওয়া হয়েছে, কিন্তু এখানে জব ক্রিয়েশন কি পরিমাণ হবে এটা আমরা জানি না। আমার সহ আলোচক আলোচনা করেছেন যে অটোরিকশা কেন চালায়। আমি কিন্তু অটোরিকশায় উঠে তাদের বক্তব্য শুনেছি, যে বলছেন যে মামা, আমরা যদি অটোরিকশা না চালাই, আমার তো এলাকাকে ছিনতাই করতে হবে, আমার তো চুরি করতে হবে, আমাকে বিকল্প কোনো কর্মসংস্থান দেন। এবং ইনফ্লেশনের পরিমাণ এত পরিমাণ বেড়েছে, আমাদের ধরেন ডলার টাকার রেশিও সব বিবেচনায়
ভাই যে- ঢালাও ভাবে এই কথা বলা যাবে না। আপনি এলাকায় যান না, আপনি কৃষি কাজের জন্য লোক পাবেন না। ওই পায়ের পর পা দিয়ে এখানে আপনার অটো রিক্সা চালানো না, তো না, খুব আরামের না, না, ব্যাপার। দেখুন, আইসেই একটা ব্যাটারি রিক্সার উপর যে উঠে দেখেন এখন ধরেন কুড়িগ্রামের একজন মানুষ বা কিশোরগঞ্জের মানুষকে আপনি ঢাকায় আসতে কিভাবে বাধা দিবেন, এটা তো একটা ম্যাক্রো লেভেলের একটা মানে একটা ব্যবস্থাপনা। তো ধরেন ধানের দাম তো কৃষক ন্যায্য মজুরি পাচ্ছে না, বাজার ব্যবস্থায় বড় ধরনের একটা অসুবিধা রয়েছে। কৃষক যদি ন্যায্য আপনার মূল্য পায় তাহলে না সে একজন মজুরকে দিতে পারবো হচ্ছে আপনার শ্রমিকের মজুর যেই মজুরিটা, ন্যায্য মজুরিটা। আমরা এইবার দেখলাম যে কিছু কিছু জায়গায় 1000-এর চেয়ে বেশি পরিমাণ টাকা দিয়েছে ধান কাটবার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে যারা ঢাকা ভাই শহরে 1200 টাকা দিয়েও তো লোক পাওয়া যায় না। ওই সবারই কথা হলো গিয়া ঢাকায় গিয়া ব্যাটারি চালাবো। না, না, দেখেন এই ধান কাটার সিজনটা কতদিন থাকে? এটা তো হইতে পারে না তো। না, না, আপনি দেখেন এই ধান কাটার হ্যাঁ, সিজনটা 1000 কতদিন থাকে? টাকাও দিতে হচ্ছে কারণ লোক পাওয়া যাচ্ছে না। আপনার 1 মাস তাই না? 2 মাস তার এই কাজটা করলো, তারপর তো সে বেকার হয়ে যাচ্ছে। সেই বেকার লোকটা তো আবার রাজধানীতে ফিরছে। আমার যেই সার্বিক ব্যবস্থাপনা, কল কারখানা, অর্থনীতি, সেই যে বিকেন্দ্রীকরণ বা স্থানীয় পর্যায়ে যে ডাইভার্সিকরণ করা, সেটারও তো কোনো লক্ষণ কিংবা সেটা নিয়ে কোনো রকম উদ্যোগই তো আমরা দেখছি না। দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, আমরা বলছি, কিন্তু কোনো সরকারের আমলেই এগুলো নিয়ে আমরা কোনো কর্মপাঠ করতে দেখিনি। বিজিএমই থেকে আরো তথ্য পাওয়া যাবে, অসংখ্য গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গিয়েছে। সুনির্দিষ্টভাবে সংখ্যাটি বলতে পারলে আরো ভালো হতো। এই যে ধরেন গার্মেন্টস থেকে ছাঁটাইকৃত শ্রমিকরা, তারপর নারী শ্রমিকরা তো আরো বেশি ভালনারেবল। আশিক ভাই একটু ইন্টারাপ্ট করতে চাই। অ্যাকচুয়ালি যে ভাই যে কথা বলো, দেখেন গার্মেন্টস আপনি আমাদের আগে স্যালারি স্ট্রাকচার জানতে হবে। একটা শ্রমিক গার্মেন্টসে যদি বেতন পায়, তার বেতন 8 থেকে 10,000 বা 12,000 বা 15,000 ধরলাম, কিন্তু একটা অটো রিক্সা চালিয়ে সে মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করে। তার মাথায় হচ্ছে কম্পারিজনটা হচ্ছে সে কত টাকা ইনকাম করলো, আমার সমাজ কি চায়, সে কোন কাজে দক্ষ, কোন কাজে যোগ্য, এটা দেখছে না। সে ওই রিক্সাটা চালানোর যোগ্য না, তার ট্রেন নাই, কিন্তু সে অ্যাক্সিডেন্ট করে মরে যাক, বা তার টার্গেট হচ্ছে আমি বেশি ইনকাম করতে পারি। আমাদের প্রত্যন্ত অঞ্চলে আপনি গেলে দেখবেন যে সেখানে আপনি যদি একজনকে 2,000 টাকা করে ডেলি দিতে চান, তাও একটা শ্রমিক পাবেন না। এখানে টাকা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমাদের মাইন্ডসেটের সমস্যা। এখানে তো রেগুলেশনের ব্যাপার আছে, যে ধরেন ঢাকা শহর এই যে রিক্সা বা আমরা যেটা বলছি টেসলা, ব্যঙ্গ করে বলে, এই টেসলায় যে ভরে গেল, তো এগুলার যারা লাইসেন্সিং এর কোনো ব্যবস্থা নাই, যত্রতত্র চলছে এবং প্রভাবশালী জি, রাজনৈতিক এগুলো আসলে বড় ধরনের করছে। প্ল্যানের মধ্যে আসা উচিত। আমরা আসলে খুব হতাশার সাথে দেখছি এইসব বিষয় নিয়ে কারোর আসলে ভ্রুক্ষেপ নাই এবং কোনো চিন্তা ভাবনা